ডিয়ার স্টুডেন্টস, মহাকর্ষ অভিকর্ষ টপিকের আজকে সেকেন্ড লেকচার। আমাদের আজকের টপিক হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই রিলেটেড আমরা অ্যাডমিশন সংক্রান্ত এবং কিছু প্রো ম্যাথ সলভ করব। তোমাদের কনসেপ্টগুলো আর একটু ভালোভাবে তোমরা যাচাই করে নিতে পারবে। তো আমরা প্রথম প্রশ্ন এখান থেকে পাচ্ছি, দেখো একটি নিরেট বলের ঘনত্ব দেওয়া আছে। এই ক্ষেত্রে নিরেট বলের ঘনত্ব রো ইকুয়ালস টু 10⁴ কেজি পার মিটার কিউব, এবং এই যে গোলকটা তার ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। ধরো এটা একটা গোলক, তো এই গোলকের ঘনত্ব রো এর ভ্যালু হচ্ছে 10⁴ কেজি পার মিটার কিউব, এবং এই যে গোলকটা আছে তার ব্যাসার্ধকে আমরা ক্যাপিটাল আর নাম ধরলাম, এটা হচ্ছে 1 মিটার। তো ছবিতে যদি এটি একটু দেখো যে এটা হচ্ছে তার ব্যাসার্ধ, এইটুকু হচ্ছে গোলকের ব্যাসার্ধ, যেটা 1 মিটার। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে দেখো, যে গোলকের কেন্দ্র থেকে 0.5 মিটার এবং 1.5 মিটার দূরে, গোলকের কেন্দ্র থেকে 0.5 মিটার এবং 1.5 মিটার দূরে অবস্থিত 1 কেজি ভরের একটি বস্তুর ওপর। তাহলে এখানে 1 কেজি ভরের একটা বস্তুর দুইটা অবস্থান দেখানো হয়েছে, একটা হচ্ছে কেন্দ্র থেকে 0.5 মিটার দূরে, আর একটা হচ্ছে 1.5 মিটার দূরে। তো আমরা হচ্ছে এখানে প্রথমে আগে 0.5 মিটার দূরে ধরে ম্যাথটা চিন্তা করি। তো ধরলাম এটাই হচ্ছে গোলকের কেন্দ্র, সেই কেন্দ্র থেকে এটা হচ্ছে 0.5 মিটার, এবং এই 0.5 মিটার দূরের এই পয়েন্টটাতে একটা বস্তু আছে যেটার ভর হলো 1 কেজি। ধরে নাও এইখানে 1 কেজি ভরের একটা বস্তু আছে। তাহলে এই ডিস্টেন্সটা আমাদের বলে দেওয়া হলো, এতটুকু ডিস্টেন্স হচ্ছে 0.5 মিটার। আচ্ছা, এখন বলা হচ্ছে দেখো 1 কেজি ভরের বস্তুর উপরে গোলক কর্তৃক সৃষ্ট মহাকর্ষ বলটা কত হবে। মানে এই যে গোলকটা আছে, এই গোলকটা আর এই যে 1 কেজি ভরের যে বস্তুটা, এইটা এবং এটার মধ্যে সৃষ্ট মহাকর্ষ বল। তো আমরা সবাই জেনে থাকবো যে মহাকর্ষ বল এফ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, জি সম্পূর্ণ যে গোলকটা তার ভরকে আমি ক্যাপিটাল এম ধরলাম, জি ক্যাপিটাল এম, আর এই যে গোলকটা তার ভরকে আমি স্মল এম ধরলাম, ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমি স্মল আর ধরি, তার স্কোয়ার। এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ বলের যে ফর্মুলা। তা আমি প্রিভিয়াস লেকচারে এই ম্যাথটাই গোলকের অভ্যন্তরে যদি আরেকটা ভর দেওয়া থাকে, তাহলে এদের মধ্যে যে মহাকর্ষ বল সেটা আমরা শেল থিওরি দিয়ে নিউটনের মহাকর্ষ সূত্র ব্যবহার করে সলভ করে দেখিয়েছিলাম। তো আজকে আমি এই প্রশ্নটাই একটু ভিন্নভাবে করাবো, যেহেতু আজকে আমাদের টপিক হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আমরা চেষ্টা করব এই ম্যাথটা অভিকর্ষজ ত্বরণের মাধ্যমে সলভ করতে। তো তোমরা জেনে থাকবা মহাকর্ষ বলের সূত্র Gmm/r² ছাড়াও এইটাও তো অবশ্যই বলা যায় মহাকর্ষ বল F ইকুয়ালস টু mg, রাইট? মহাকর্ষ বল F ইকুয়ালস টু mg। তাহলে এখানে এই এমটা হলো যার ওপরে মহাকর্ষ বল তার ভর। তাহলে আমরা এখানে মহাকর্ষ বল বের করতে চাচ্ছিলাম, এই যে কণাটা 1 কেজি ভরের তার উপরে মহাকর্ষ বল বের করতে চাচ্ছিলাম। তাহলে এমটা তো আমরা পাচ্ছি, আর জি হচ্ছে ওই পয়েন্টে যে অভিকর্ষ ত্বরণটা পাওয়া যাবে সেটা। তো তোমরা অভিকর্ষ ত্বরণের লেকচার থেকে জানছো যে আমরা সাধারণত অভিকর্ষ ত্বরণ যখন বের করি তখন আমরা 3টা কনসেপ্ট দিয়ে করি। একটা হলো পৃষ্ঠের ওপরস্থ যে কোনো বিন্দুতে অভিকর্ষ ত্বরণের সূত্র হয় Gm/R²। যদি আমরা পৃষ্ঠ থেকে h উচ্চতায় যাই তাহলে ফর্মুলা হয় Gm/r+h²। আর যদি আমরা পৃষ্ঠ থেকে d পরিমাণ গভীরে আসি সেই ক্ষেত্রে সূত্র হয় G×1 - d/r, রাইট? তো এই যে 3টা যে আমরা জি এর ফর্মুলা জানি, তার সাথে এই ম্যাথের সাথে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা খেয়াল করো। এখানে যদি আমরা ধরে নেই যে এইটা হচ্ছে আমাদের এই গোলকের পৃষ্ঠ, তুমি ইমাজিন করো কিছুক্ষণের জন্য যে এইটা হচ্ছে পৃথিবী, এই বড় গোলকটা হচ্ছে পৃথিবী, তাহলে এই পয়েন্টটা কি পৃথিবী পৃষ্ঠ। তো আমরা পৃথিবী পৃষ্ঠেতে এখন জি বের করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি কোথায় বল বের করতে, এই পয়েন্টটাতে, তাই না? এখানেই তো 1 কেজি ভরের বস্তুটা রাখা আছে। তাহলে আমরা এই বিন্দুতে, এই পয়েন্টটাতে কি বের করতে চাই, অভিকর্ষ ত্বরণটা বের করতে চাই। তাহলে সেই অভিকর্ষ ত্বরণকে ভর দিয়ে গুণ দিয়ে দিলেই ফোর্সটা বের হয়ে আসবে। তাহলে তোমরা জেনে থাকবা গোলকের অভ্যন্তরে বা পৃথিবীর অভ্যন্তরে কোনো বিন্দুর অভিকর্ষ ত্বরণ বের করতে আমরা জি নামকরণ না করে সাধারণত কি জি এর সাথে একটা ডি অ্যাপ্লাই করি ভেতরের বিষয়টা বোঝানোর জন্য। এবং যদি আমরা এখান থেকে ডি এর মানটা দেখতে চাই, তোমরা জেনে থাকবা ডি হলো গভীরতা, যেটা মাপতে হয় পৃথিবী পৃষ্ঠ থেকে, রাইট? এই যে ভূপৃষ্ঠ থেকে নির্ণয় বিন্দুর যে দূরত্ব, এটাই হলো ডি গভীরতা। তাহলে এই ডি গভীরতার মান কত হবে দেখো,
এই সেন্টার থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্ব হলো গোলকটার ব্যাসার্ধ 1 মিটার, এবং এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেওয়া আছে 0.5, তাহলে অবভিয়াসলি এই মানটা কত হবে 1 মাইনাস 0.5, দ্যাট ইজ 0.5 মিটার। তাহলে এখন দেখো এখানে যদি সূত্র অ্যাপ্লাই করো, এম এর জায়গায় আমরা মানটা পরে বসাচ্ছি এবং গভীরের জি এর ফর্মুলা জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর, জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। যদি মান বসাও তাহলে দেখো স্মল এম ছিল 1 কেজি, এবং তোমরা জেনে থাকবা এই যে শুধু জি দ্বারা বা এই সূত্রের যে জি, সেটা দ্বারা আমরা পৃষ্ঠের জি এর ফর্মুলা বুঝি, এবং পৃষ্ঠে জি এর সূত্র কি হয় জি এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। আমরা তো এখানে 9.8 লিখতে পারবো না, কারণ এই যে গোলকটা সেটা তো পৃথিবী না, রাইট? যদি পৃথিবী হতো তাহলে 9.8 লেখা যেত, বাট যেহেতু এটা নর্মাল একটা জাস্ট নিরেট বল, তার ঘনত্ব, তার অভিকর্ষ ত্বরণের সূত্র আমরা লিখতে পারি জি এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু 1 মাইনাস ডি বাই আর। এবার চলো বাকি তথ্যগুলো বসাই। দেখো এখানে 1 যেটা দেওয়া, এটা আর না দিলেও হয়, তো জি এর জায়গায় আমরা মান বসাচ্ছি 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, দেন বসবে ক্যাপিটাল এম। এই যে ক্যাপিটাল এম সেটা কি এই গোলকটার ভর, তাই তো? ক্যাপিটাল এম হচ্ছে গোলকের ভর, যেমন পৃথিবীর সূত্রের ক্ষেত্রে পৃথিবীর ভর, তেমনি এখানে এই গোলকের ক্ষেত্রে এই গোলকটার ভর। এবং দেখো প্রশ্নে এই গোলকটার কোনো ভর দেওয়া ছিল না, বরং গোলকটার ঘনত্ব দেওয়া ছিল। তাহলে আমরা ভর যে এম, সেটাকে ভেঙে আমরা অবভিয়াসলি লিখতেই পারবো এম এর জায়গায় রো ইন্টু ভি। তাহলে আমরা যদি এখানে এমটা বের করি, এম এর জায়গায় আমরা লিখব রো ভি। তো গোলকের ঘনত্ব রো যেটা, সেটা কত দেওয়া ছিল, রো এর মানটা 10 টু দি পাওয়ার 4, তাহলে রো আমাদের দেওয়া ছিল 10 টু দি পাওয়ার 4, রো এর জায়গায় 10 টু দি পাওয়ার 4, এবং ভি তো আয়তন, এই গোলকটার আয়তন, তো গোলকের আয়তনের সূত্র 4/3 পাই এই গোলকটার ব্যাসার্ধের কিউব। প্রশ্নে গোলকের ব্যাসার্ধে 1 মিটার দেওয়া ছিল। সো এই মানগুলো আমরা বসাইলেই অবভিয়াসলি কি এখান থেকে ভরটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা সেই ভরের মানটা এখানে বসাবো। তাহলে আমরা জি এর মান অলরেডি ইনপুট দিয়েছি, দেন এখানে এম এর জায়গায় এই মানটা বসিয়ে দিব। ধরো আমরা সেটা বসিয়ে দিয়েছি, ধরো এম এর মানটা আমরা বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই নিচে কি আছে একটা বড় হাতের আর স্কোয়ার, যার ব্যাসার্ধ ছিল 1, তার স্কোয়ার ইন্টু 1 মাইনাস ডি, যার ভ্যালু ছিল 0.5, এবং ক্যাপিটাল আর সেটা 1। সো এই টোটালটা এখানে বসিয়ে দিলেই খুব সহজে এখানে আমরা কি করতে পারলাম বলো, মহাকর্ষ বলটার মান এখানে বের করে ফেলতে পারলাম। সো তোমরা প্রিভিয়াস ক্লাসটা যারা করেছিলে সেখানে দেখেছিলে যে আমরা এই গোলকের অভ্যন্তরে এই পয়েন্টে যে মহাকর্ষ বলটা বের করেছিলাম, সেটা নিউটনের সূত্র ব্যবহার করার কারণে বেশ কিছুটা টাইম কনজিউমিং ছিল এবং কিছুটা বড়ও ছিল, বাট আমরা অভিকর্ষ ত্বরণ ব্যবহার করে খুব সহজেই এই ম্যাথটা কিন্তু সলভ করে ফেলতে পারলাম। আচ্ছা, এই ম্যাথের আরও একটা পার্ট ছিল যে যদি বিন্দুর দূরত্বটা গোলকের কেন্দ্র থেকে কত মিটার দূরে হতো, 1.5 মিটার দূরে হতো। তাহলে চলো এবার সেই পার্টটা আমরা সলভ করি। যদি দূরত্ব কত হতো 1.5 মিটার হয়, তাহলে সেই ক্ষেত্রে ফোর্সটা কেমন হবে। তাহলে দেখো আবারও আমরা সেমভাবে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে সেই গোলকটা, এবং এই গোলকের এটা হলো সেন্টার থেকে এইটুকু দূরত্ব হচ্ছে গোলকটার ব্যাসার্ধ, যেটা 1 মিটার। কিন্তু খেয়াল করো প্রশ্নে বলা হয়েছে বিন্দুটার দূরত্ব হবে গোলকের কেন্দ্র থেকে কতটুকু দূরে, 1.5 মিটার দূরে। সো আমরা ধরে নিলাম যে এইখানেই হচ্ছে সেই বিন্দুটা অবস্থান করতেছে এই পয়েন্টটাতে। এটাই হলো আমাদের নির্ণয় সেই বিন্দু যেখানে 1 কেজি ভরের বস্তুটা রাখা ছিল, স্মল এম ভরের বস্তুটা। তাহলে এই যে টোটাল যে ডিস্টেন্সটা গোলকের কেন্দ্র থেকে, সেটা হলো কত দূরত্ব, 1.5 মিটার। সো এই দূরত্বটা তাহলে শুধু এতটুকু কি বলা যায় বলো তো, 0.5 মিটার, তাই না? এবং এই দূরত্বটাকে আমরা কি নামে ডাকতে পারি, যেহেতু পৃষ্ঠ থেকে একটা বিন্দুর উচ্চতা, সেই পয়েন্টকে আমরা কিন্তু এইচ নামে ডাকতে পারবো, তাই না? এই দূরত্বটাকে আমরা এইচ নামকরণ করলাম। তাহলে দেখো এবারের আমরা যদি মহাকর্ষ বল বের করি F ইকুয়ালস টু, চাইলে আমি আবারও নিউটনের সূত্রে অ্যাপ্লাই করতে পারতাম, বাট আমি এখানে কি করব, আমরা একটু আগে বের করা অভিকর্ষ ত্বরণ দিয়ে এটা সলভ করব, mg। বাট যেহেতু এটা পৃষ্ঠ থেকে উপরে আছে বিন্দুটা, তাই এখানে জি না বলে আমরা GH নামকরণ করলাম। তো m এর জায়গায় 1 কেজি এবং GH এর জায়গায় আমরা বসাতে পারবো gm ডিভাইডেড বাই, তোমরা জেনে থাকবা ফর্মুলা হয় r প্লাস h হোল স্কোয়ার। তো এবার যদি মান বসাও 1 ইন্টু জি এর ভ্যালু 6.673 ইন্টু 10 ইনভার্স 11,
ক্যাপিটাল এম হচ্ছে বড় গোলকটার ভর, যেটা আমরা অলরেডি এই ম্যাথের ক্ষেত্রে বের করে আনছিলাম। এই যে এইখানটাতে দেখো ক্যাপিটাল এম, সেই মানটাই এখানে বসবে, সেম ভ্যালু তুমি বসাবা। তাহলে এখানে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, আর এর ভ্যালু 1 এবং দেখো এইচ এর ভ্যালু 0.5 তার হোল স্কোয়ার, এত নিউটন। এটা হলো এই ক্ষেত্রে মহাকর্ষ বলটা। তারপরে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে দেখো এখান থেকে আমরা এই ম্যাথগুলো যেমন চাইলে কিন্তু এই ম্যাথটা নিউটনের সূত্র দিয়েও করা যেত, এই পয়েন্টে মহাকর্ষ বল। তাহলে ফর্মুলা হতো জি ক্যাপিটাল এম এটার ভর ইন্টু স্মল এম এটার ভর ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব যেটা 1.5 মিটার তার স্কোয়ার, সেটা দিয়েও করে ফেলা যেত। বাট আমরা এখানে কি করলাম, অভিকর্ষ ত্বরণের মাধ্যমে ম্যাথটা সলভ করলাম। আশা করি এই দুইটা প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। চেষ্টা করবে এই কনসেপ্টটা একটু মাথায় রাখতে, তুলনামূলক এটা বেশি ইম্পর্ট্যান্ট। চলো পরের প্রশ্নটাতে আমরা দেখি। পরের প্রশ্ন বলা হয়েছে যে বিষুবীয় অঞ্চলে অবস্থিত কোনো বস্তুর অভিকর্ষীয় ত্বরণ শূন্য পেতে হলে, বিষুবীয় অঞ্চলে অবস্থিত কোনো বস্তুর অভিকর্ষীয় ত্বরণ শূন্য পেতে হলে পৃথিবীর কৌণিক বেগের কিরূপ পরিবর্তন করতে হবে। পৃথিবীর কৌণিক বেগের কিরূপ পরিবর্তন করতে হবে। তো তোমরা জেনে থাকবা পরিবর্তন চাওয়ার অর্থ হচ্ছে ওইটার পূর্বের ভ্যালু এবং পরের ভ্যালু দুইটাই বের করে ফেলা। তাহলে আমরা যেহেতু পৃথিবীর কৌণিক বেগের পরিবর্তন বের করব, তাহলে আগে আমরা জানতে চাই যে পৃথিবীর নর্মাল কৌণিক বেগটা কেমন হয়। তো আমরা এখানে লিখতে পারি যে পৃথিবীর স্বাভাবিক কৌণিক যে বেগটা, পৃথিবীর স্বাভাবিক কৌণিক বেগ যেটা ওমেগার ফর্মুলা তোমরা জেনে থাকবা 2π/T, যেখানে টি হলো পর্যায়কাল। এবং তোমরা জানো পৃথিবী কি করে, তার আহ্নিক গতি তোমরা জেনে থাকবা যে অভিকর্ষজ ত্বরণের সাথে পৃথিবীর কোন গতির সম্পর্ক আছে, আহ্নিক গতিরা সম্পর্কিত, বার্ষিক গতি কিন্তু সম্পর্কিত না। তাহলে এখানে যে পর্যায়কাল সেটা আহ্নিক গতির পর্যায়কাল, অর্থাৎ 24 ঘন্টা বা ৮৬,৪০০ সেকেন্ড সেটা বসবে। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি 2π/৮৬,৪০০, তাহলে এখান থেকে একটা উত্তর আমরা পেয়ে যাব, সামথিং রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো এটা হচ্ছে পৃথিবীর স্বাভাবিক কৌণিক বেগ। এখন আমাদের প্রশ্নে যে শর্ত বলা হয়েছে সেই শর্ত অনুযায়ী আমরা একটা কৌণিক বেগ বের করতে চাই। তো প্রশ্নে কি শর্ত বলা হলো দেখো, যে বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণটা কত হতে হবে, শূন্য হতে হবে। তো তোমরা জেনে থাকবা বিভিন্ন অঞ্চলের জন্য আমরা অভিকর্ষ ত্বরণের যে সূত্র লিখি সেটা হলো জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, রাইট। এটা হলো বিভিন্ন অক্ষাংশে বা বিভিন্ন অঞ্চলে জি বের করার ফর্মুলা। তো আমাদের এই যে ফর্মুলাটা আছে দেখো, আমরা অবশ্যই এটা লিখতে পারি কিনা দেখো, শর্ত মতে জি মাইনাস ওমেগা প্রাইম স্কোয়ার আর কজ স্কোয়ার 0 ডিগ্রি ইকুয়ালস টু 0। এরকমটা আমরা কেন লিখলাম খেয়াল করো, প্রশ্নে বলা হয়েছে কোন অঞ্চলের কথা, বিষুবীয় অঞ্চলের কথা। তোমরা জেনে থাকবা বিষুবীয় অঞ্চলে অক্ষাংশ ল্যামডা কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়। আর আমি এখানে ওমেগা প্রাইম কেন নাম দিলাম, কারণ পৃথিবীর স্বাভাবিক কৌণিক বেগটা তো আমরা বের করতেছি না, আমরা এমন একটা কৌণিক বেগ বের করতে চাই যার জন্য বিষুবীয় অঞ্চল অভিকর্ষ ত্বরণটা শূন্য হবে। তার জন্য এটা নতুন একটা ওমেগা আমরা নাম দিয়ে দিলাম। তো এখান থেকে চলো আমরা হিসাব করে দেখি যে ওমেগা প্রাইমটার ভ্যালু কত হতে হয়। তো এটা বলা যায় ওমেগা প্রাইম স্কোয়ার আর ইকুয়ালস টু জি, কারণ কস 0 এর ভ্যালু 1। সো ওমেগা প্রাইম স্কোয়ার ইকুয়ালস টু জি ডিভাইডেড বাই আর। সো বলা যায় এখানে যে ওমেগা প্রাইম যে মানটা সেটা হবে √r জি ডিভাইডেড বাই আর। তো মান যদি বসাও, জি এর ভ্যালু 9.8 ডিভাইডেড বাই ক্যাপিটাল আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, যেটা তোমরা জেনে থাকবা 6,400 কিলোমিটার, যাকে আমরা মিটারে কনভার্ট করলাম। সো এখানে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আরও একটা মান এখান থেকে পাওয়া যাবে ওমেগার। তাহলে আমরা ওমেগার দুইটা ভ্যালু পাচ্ছি, একটা হলো পৃথিবীর স্বাভাবিক কৌণিক বেগটা কত সেইটা, এবং পৃথিবীর অভিকর্ষ ত্বরণ শূন্য হতে হলে কত ওমেগা দরকার সেটাও আমরা বের করে নিচ্ছি। তাহলে আমরা এখন বলতে পারবো সুতরাং ওমেগার যে পরিবর্তন সেটা কত হতে হবে, ওমেগা প্রাইম মাইনাস ওমেগা, এত রেডিয়ান পার সেকেন্ড।
সো এটা ছিল এই ম্যাথের আনসারটা। আশা করি খুব সহজেই তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা দেখো, এই প্রশ্নের মতোই একটা কাছাকাছি টাইপের প্রশ্ন, বাট এখানে চাওয়াটা একটু ভিন্ন এবং এটা আমরা একটু মাথা খাটিয়ে বোঝার চেষ্টা করব যে এখানে আসলে কী বের করতে হবে। দেখো প্রশ্ন করা হয়েছে, যদি পৃথিবীর আবর্তনের কৌণিক বেগ এতটাই বাড়ানো হয় যে বিষুব রেখায় অবস্থিত, কোথাকার কথা বলা হয়েছে বলো, বিষুব রেখা। সো আমি প্রথমেই একটা জিনিস আগে এখানে বলেই নিতে পারি, যেটা হলো ল্যামডা কত ডিগ্রি, 0 ডিগ্রি। তো প্রশ্ন বলা হয়েছে বিষুব রেখায় অবস্থিত বস্তুগুলো ভাসতে শুরু করে। বিষুব রেখায় অবস্থিত বস্তুগুলো কি করে বলো, ভাসতে শুরু করে। এইটার অর্থটা আসলে কি তোমরা জেনে থাকবা যে আমরা পৃথিবী পৃষ্ঠে যখন অবস্থান করি, আমরা পৃথিবী পৃষ্ঠে টিকে থাকি কিসের জন্য বলো, পৃথিবী পৃষ্ঠে আমরা টিকে আছি পৃথিবীর আকর্ষণের জন্য, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের জন্য। যদি কোনো কারণে এই অভিকর্ষজ ত্বরণটা শূন্য হয়ে যায় বা অভিকর্ষজ ত্বরণ যদি না থাকে, তাহলে কিন্তু আমরা পৃষ্ঠের অবস্থান করতে পারবো না, বরং আমরা এখানে ভাসমান অবস্থায় থাকব। যেমন তোমরা জানো, মহাশূন্যে যখন কোনো নভোচারীরা যায় তখন তারা কি মহাশূন্যে ভাসতে থাকে। কেন ভাসতে থাকে? কারণ ওখানে তো কোনো অভিকর্ষ ত্বরণ নাই, ওখানে অভিকর্ষ ত্বরণের ভ্যালু কত, 0। ফলে তারা ওখানে টিকে না থেকে বরং ভাসমান অবস্থায় থাকে। সেম কথা এখানেও প্রযোজ্য। যদি বস্তুগুলো ভাসতে শুরু করে, মনে রাখবে ভাসতে যদি শুরু করে তাহলে সেই শর্তে বলা যায় জি সেখানে কত হবে বলো, 0। কোন জিটা? বিষুবীয় অঞ্চলে যে জি। তো আমরা জানি বিভিন্ন অঞ্চলের জি এর মানটা আমরা কি নামে ডাকি, জি ল্যামডা নামে ডাকি। তাহলে বিষুবীয় অঞ্চলে জি এর মানটা যদি 0 হয়ে যায়, আবার খেয়াল করো, বিষুবীয় অঞ্চলে জি এর মানটা যদি 0 হয়ে যায়, তাহলেই বিষুব রেখায় মানুষগুলো কি ভাসতে শুরু করবে। তো প্রশ্ন হলো, এই শর্তে তোমাকে দিনের দৈর্ঘ্য আনুমানিক কত হবে সেটা বের করতে হবে। প্রশ্ন হচ্ছে দিনের দৈর্ঘ্য আনুমানিক কত হবে। তো বলো নর্মালি দিনের দৈর্ঘ্য কেমন হয়, 24 ঘন্টা। একদিনে 24 ঘন্টা হয়। তো প্রশ্ন হচ্ছে যদি বিষুব রেখায় মানুষ ভাসতে শুরু করে, অর্থাৎ যদি সেখানে জিটা 0 হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে একদিনে কত ঘন্টা হবে। তো প্রশ্ন করতে পারো এইটার সাথে একদিনের দৈর্ঘ্যের কি সম্পর্ক। তো চলো এটাই বোঝার চেষ্টা করি এটার সাথে সম্পর্ক আছে কি না। তাহলে আমরা জি ল্যামডার ফর্মুলা জেনে থাকবো, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা ইকুয়ালস টু 0। দেন যদি মান বসানো হয়, জি এর ভ্যালু 9.8 মাইনাস ওমেগা, যেটা দেখো আমরা কিন্তু পৃথিবীর স্বাভাবিক যে কৌণিক বেগ সেটার মান আমরা জানি 2π/৮৬,৪০০, যেটা একটু আগেও লিখছিলাম। বাট এই মানটা তো এখানে বসানো যাবে না, কারণ প্রশ্নে কি বলা হয়েছে, পৃথিবীর কৌণিক বেগ বাড়ানো হয়েছে, নতুন কোনো মান দেওয়া হয়েছে যাতে এটা 0 হয়ে যায়। তার মানে এই ওমেগা তো স্বাভাবিক কোনো ওমেগা না, কারণ যদি নর্মাল ওমেগা হতো তাহলে তো আর জি 0 হইতো না। আমরা জানি বিষুব রেখায় জি এর ভ্যালু কত, 9.78, কিন্তু এখানে জি এর ভ্যালু কত লিখছি আমরা, 0। তার মানে অবশ্যই ওমেগাটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে। সো আমরা সেই নতুন ওমেগাটাই খুঁজে বের করার ট্রাই করব। আর এর জায়গায় পৃথিবীর ব্যাসার্ধ আমরা বসাবো 6400 কিলোমিটার, যেটাকে মিটার করলাম। দেন কজ স্কোয়ার 0 ডিগ্রির জায়গায় কজ স্কোয়ার 0 ডিগ্রি, যেহেতু অক্ষাংশটা বিষুব রেখায় আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো বলো, ওমেগার ভ্যালুটা বের করতে পারবো। একটু আগেও তোমরা এই টাইপের প্রশ্নটাই দেখছো, যেখানে আমরা ওমেগার মানটা বের করলাম, যেটা হলো যেই শর্তে বিষুবীয় অঞ্চলে জি এর মান 0 হবে সেই শর্তে ওমেগা এটা। এখন ওমেগার সাথে কোনোভাবে কি দিনের দৈর্ঘ্যের সম্পর্ক আছে কিনা। তো তোমরা জেনে থাকবা একদিনে কেন 24 ঘন্টা হয়, 24 ঘন্টায় কেন হয়। রিজনটা হলো পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে 24 ঘন্টায় একবার আবর্তন করে, অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতি যেটা, সেই গতির পর্যায়কাল 24 ঘন্টা, বিধায়ী একদিনে 24 ঘন্টা হয়। তো যদি কোনো কারণে পৃথিবীর আহ্নিক গতির পর্যায়কালটা পরিবর্তন হয়ে যায়, তাহলে অবভিয়াসলি দিনের দৈর্ঘ্যেরও পরিবর্তন হবে। এখন দেখো পর্যায়কাল সেইটা আবার কার ওপরে ডিপেন্ড করে, ওমেগার ওপরে ডিপেন্ড করে। সো আমরা এখানে অবশ্যই বলতে পারবো যে পৃথিবীর আহ্নিক গতির যে পর্যায়কাল, আহ্নিক গতির পর্যায়কাল যেটা নর্মালি 24 ঘন্টা হয়, সেটা এই ম্যাথে কত হচ্ছে দেখো, টি সমান 2π/ওমেগা। সো আমরা যদি এখানে ওমেগার ভ্যালুটা বসাই, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সেকেন্ড আমরা পাবো। তো এই সেকেন্ডটাকে আমরা কি করব এখানে বলো, সেকেন্ডটাকে আমরা ভাগ দিয়ে দিব 3600 দিয়ে, তাহলে এটা কি ঘন্টায় পরিণত হয়ে যাবে। তাহলে এখান থেকে পাওয়া যাবে যে পৃথিবীর আহ্নিক গতির পর্যায়কালটা কত ঘন্টা হয়। এবং খেয়াল করো, আহ্নিক গতির পর্যায়কাল যত ঘন্টা হবে, আহ্নিক গতির আর পর্যায়কাল মানে একবার ঘুরে আসতে যে সময়টা লাগবে সেটাই হবে দিনের দৈর্ঘ্য। তাহলে এটাই হবে আমাদের নতুন দিনের দৈর্ঘ্য, এখানে যে টাইমটা পাবা সেটাই হবে নতুন দিনের দৈর্ঘ্য।
আশা করি এটাও বুঝতে পেরেছো। চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনটা সলভ করি। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন আসছি। দেখো এই প্রশ্ন বলা হয়েছে যে দুইটা দৃশ্য বলা হয়েছে এখানে, যে 2011 সালে পৃথিবী পৃষ্ঠে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মেসি ফুটবল খেলছিলেন। তো সেই মাঠটার মাপ ছিল 150 মিটার বাই 90 মিটার, অর্থাৎ মাঠের দৈর্ঘ্য ছিল 150 আর প্রস্থ ছিল 90। দৃশ্যকল্প 2 বলা হয়েছে, দেখো তার ঠিক 100 বছর পর মঙ্গল পৃষ্ঠে, আগে খেলাটা হয়েছিল পৃথিবী পৃষ্ঠে, এখন খেলাটা হবে মঙ্গল পৃষ্ঠে, এবং বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। তবে এই ক্ষেত্রে ফুটবল মাঠের আকৃতির যথাযোগ্য পরিবর্তন করা হয়েছে। তো মঙ্গলের ভর ব্যাসার্ধ এখানে দেওয়া হয়েছে। তো প্রশ্নে যেটা জিজ্ঞেস করা হয়েছে দৃশ্যকল্প 2 এর শেষ উক্তির যথার্থতা বিশ্লেষণ করো। শেষ উক্তি কি ছিল? যে এক্ষেত্রে ফুটবল মাঠের আকৃতির যথাযোগ্য পরিবর্তন করা হয়েছে। তো প্রশ্নটা যদি সামারি করে দিই ব্যাপারটা এমন দাঁড়ায়, পৃথিবী পৃষ্ঠে খেলার সময় মাঠের মাপটা যদি এটা হয়ে থাকে, মঙ্গল পৃষ্ঠে খেলার সময়ও মাঠের মাপ কি এটাই থাকবে নাকি এটাকে বড় বা ছোট করতে হবে? চলো এটি আমরা যাচাই করি যেখানে মাঠের মাপের সাথে মঙ্গল পৃষ্ঠ বা কোনো গ্রহের সম্পর্ক আছে কিনা। তো তোমরা জেনে থাকবা যে আমরা গতিবিদ্যা চ্যাপ্টারে আমরা পড়ছি যে কোনো বলকে যখন কিক করা হয়, তুমি যদি কোনো বলকে কিক করো শূন্যের দিকে, তাহলে সেটা কি এইভাবে ট্রাভেল করে পরাবৃত্তাকার পথ অতিক্রম করে, তাই না? পরাবৃত্তাকার পথ অতিক্রম করে, এবং এই পরাবৃত্তাকার পথে যত দূরে যে সে পড়ে সেটাকে আমরা বলি আনুভূমিক পাল্লা আর, রাইট? আনুভূমিক পাল্লা আর নামে ডাকি। তো আমরা যদি একটু আরের ফর্মুলাটি লেখা ট্রাই করি, আনুভূমিক পাল্লা আর ইকুয়ালস টু ফর্মুলা ছিল v0 স্কয়ার sin 2 θ0 ডিভাইডেড বাই g, v0 স্কয়ার sin 2 θ0 বাই g। তাহলে দেখো বলটাকে কিক করলে সেটা কত দূরে যে পড়বে এই পাল্লার মানটা অভিকর্ষজ ত্বরণের সাথে রিলেটেড, এবং অভিকর্ষ ত্বরণের মান আবার গ্রহের সাথে রিলেটেড। এক এক গ্রহের এক এক স্থানে অভিকর্ষ ত্বরণের মানটাও কি হয়? এক এক রকম হয়। তাহলে বলা যায় এই ম্যাপটার সাথে অবভিয়াসলি g এর সম্পর্ক কিন্তু আছে। তাহলে আমরা প্রথমে যেটা করব, আমরা পৃথিবী এবং মঙ্গল গ্রহ এই দুটো g এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করার ট্রাই করব। তাহলে দেখো আমরা যদি লিখি যে অভিকর্ষ ত্বরণ অফ মার্স মানে মঙ্গল গ্রহ এবং অভিকর্ষ ত্বরণ অফ আর্থ, তোমরা জেনে থাকবা অভিকর্ষ ত্বরণের ফর্মুলা gm/r স্কয়ার, পৃথিবীর ক্ষেত্রেও সেম ফর্মুলাই হবে gm/r স্কয়ার। তবে তথ্য যখন আমরা বসাবো তখন দেখো উপরের তথ্য দুটো বসবে মার্সের জন্য এবং নিচের দুটো তথ্য বসবে আর্থের জন্য, ঠিক আছে? তো আমরা যদি এখানে একটু কাটাকাটি করি, দেখো এই জি এর সাথে যেটা বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে ফর্মুলা যেটা থাকে সেটা হচ্ছে m মার্চ ডিভাইডেড বাই r মার্চ স্কয়ার ইনটু r আর্থ স্কয়ার ডিভাইডেড বাই m আর্থ। এখন দেখো এই যে পৃথিবীর ভর এবং এই যে তোমার মঙ্গল গ্রহের ভর, তার মধ্যে সম্পর্ক ছিল। দেখো বলা হয়েছে মঙ্গলের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের যথাক্রমে 0.108 গুণ এবং 0.53 গুণ, অর্থাৎ মঙ্গলের ভরটা পৃথিবীর ভরের 0.108 গুণ। তাহলে বলা যায় এখানে আমরা যে মঙ্গলের যে ভরটা এখানে লেখা আছে মঙ্গলের ভর, সেটা হবে কত? 0.108 ইনটু পৃথিবীর ভর, সেটা কিন্তু প্রশ্ন বলা হয়েছে। আচ্ছা, এবং দেখো মঙ্গল গ্রহের যে ব্যাসার্ধ আর এম, সেটা পৃথিবীর ব্যাসার্ধের কত গুণ? 0.532 গুণ। তাহলে মঙ্গলের ব্যাসার্ধ সেটা পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ, তার এখানে স্কয়ারটা আছে। আমরা যদি এখানে যথাযোগ্য হিসাবটা করি তাহলে দেখো এম আর্থ কাটাকাটি, এবং এখানে একটা আর আর্থ স্কয়ার আছে, এখানে একটা আর আর্থ স্কয়ার আছে, সেটা কাটাকাটি। তাহলে যেটা এখানে আলটিমেটলি থাকবে সেটা হচ্ছে দেখো এখানে আমরা যেটা পাচ্ছি উপরে 0.108 ডিভাইডেড বাই 0.532 তার হোল স্কয়ার। তাহলে এটাই হচ্ছে তোমার দুইটা গ্রহের অভিকর্ষ স্তরের মধ্যে সম্পর্ক। তাহলে ফাইনালি বলা যায় জি মার্চ সেটা কত হবে? জি আর্থ ইনটু কত বলো? 0.108। আচ্ছা, এভাবে না লিখে এটা বলা যায়, সুতরাং জি মার্চ ডিভাইডেড বাই জি আর্থ, সেই রেশিওটা হচ্ছে এরকম একটা ভ্যালু আসছে, ঠিক আছে? এরপর আমরা এখন যত জি বের করে ফেলছি, এখন মাঠের আকৃতির সাথে আমরা সম্পর্ক চিন্তা করা ট্রাই করি। যেমন আমরা একটু দেখছিলাম এখানে যে পাল্লার সাথে জি এর সম্পর্কটা কি? ব্যাসানুপাতিক। পাল্লার সাথে জি এর সম্পর্ক ব্যাসানুপাতিক। তাহলে যেখানে জি এর মানটা কম সেখানে পাল্লা অবশ্যই বেশি লাগবে, আর যেখানে জি এর মানটা বেশি সেখানে পাল্লা অবশ্যই কম লাগবে। তো যেমন আমরা জি বের করে দেখলাম যে মঙ্গলের জি আর পৃথিবীর জি, তার মধ্যে সম্পর্ক এটা। তাহলে অবভিয়াসলি বলা যায় এখান থেকে যেটা, সেটা হলো আর মার্চ মানে মঙ্গল গ্রহের পাল্লা ডিভাইডেড বাই এখানে যে আরটা, এটা হলো পাল্লা, ঠিক আছে? পাল্লা বোঝাচ্ছে না, ব্যাসার্ধ না। তাহলে আর মার্চ ডিভাইডেড বাই আর আর্থ, ফর্মুলাটা কি হবে? জি আর্থ ডিভাইডেড বাই জি মার্চ, কারণ পাল্লার সাথে আনুভূমিক পাল্লার সাথে জি এর সম্পর্কটা কি ছিল? ব্যাসানুপাতিক। তাহলে এখন দেখো এই ফর্মুলাটা আমরা এখানে কি করলাম? পাল্লা হিসেবে নিয়েছি, পাল্লা একটা দূরত্ব, পাল্লাকে একটা দূরত্ব। তো চিন্তা করে এটা একটা ফুটবল মাঠ, তো মাঠটা যদি খুব বেশি ছোট নিয়ে ফেলো তাহলে বল কিক করলে দেখা যাবে কি হয়ে যাচ্ছে? বলটা মাঠের বাইরে বের হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা এখানে যথোপযুক্ত দৈর্ঘ্য ট্রাই করবো। তো আমরা এখানে প্রথমে যেটা করবো, দেখো পৃথিবীতে মাঠের দৈর্ঘ্য জানা ছিল 150, তাহলে মঙ্গল গ্রহে আমরা মাঠের দৈর্ঘ্য বের করবো। তাহলে বলা যায় যে মঙ্গলে মাঠের দৈর্ঘ্য, দেখো মঙ্গলে মাঠের দৈর্ঘ্য এটাকে আমরা আর এল এম ডিভাইডেড বাই এল আর্থ, তাহলে ফর্মুলা কি হবে? জি আর্থ ডিভাইডেড বাই জি এম। পাল্লাতে একটা দূরত্বই, তাহলে দূরত্ব হিসাবে আমরা দৈর্ঘ্য এখানে কাউন্ট করতে পারি, দৈর্ঘ্য পাল্লা হিসেবে চিন্তা করতে পারি, হ্যাঁ? তাহলে এখানে দেখো মাঠের দৈর্ঘ্য বের করতে হলে কি করতে হবে? জি আর্থ বাই জি এম, যার ভ্যালু ছিল 0.532 স্কয়ার ডিভাইডেড বাই 0.108 ইনটু এল আর্থ। তাহলে পৃথিবীতে মাঠের দৈর্ঘ্য ছিল কত মিটার? 150 মিটার। তাহলে এটা হবে মঙ্গল গ্রহে মাঠের দৈর্ঘ্য। অনুরূপভাবে তুমি যদি মঙ্গল গ্রহে মাঠের প্রস্থ বের করতে চাও, তাহলে আমরা যদি বলি মঙ্গলে মাঠের প্রস্থ এটাকে আমরা বলতে পারি, প্রস্থকে আমি ডি দিয়ে প্রকাশ করলাম। সো ডিএম ফর্মুলা হবে কি? 0.532 স্কয়ার ডিভাইডেড বাই 0.108 ইনটু পৃথিবীতে মাঠের প্রস্থ। পৃথিবীতে মাঠের প্রস্থ ছিল কত মিটার? 90 মিটার। তাহলে এখানে 90 মিটার বসবে। তাহলে এটাই হলো মঙ্গল গ্রহে মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ, অর্থাৎ যথোপযুক্ত একটা কি করা হয়েছে? মাঠের দৈর্ঘ্য প্রস্থটা পরিবর্তন করা হয়েছে। তাহলে বলা যায় উদ্দীপকের যে উক্তিটা ছিল সেটা যথার্থ। তাহলে এটা ছিল এই প্রশ্নের সলভটা। চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্ন এখানে আছে x নামক একটি গ্রহের বর্তমান ভর 5 × 10⁻24 কেজি। তাহলে আমরা যদি গ্রহটার ভর দেখি m, সেটা কত? 5 × 10⁻24 কেজি। এবং দেখো বলা আছে এই গ্রহটার যে ব্যাসার্ধ আর এর মান দিয়ে দেওয়া 5000 কিলোমিটার। প্রশ্ন যেটা সেটা হলো গ্রহটি প্রতি সেকেন্ডে 10 কিলোমিটার পার সেকেন্ড হারে, এই যে 10 কিলোমিটার পার সেকেন্ড, এইটাকে তারা কি বলছে? একটা কে নামকরণ করছে, ধ্রুবক হিসেবে নাম দিয়ে দিয়েছে যে প্রতি সেকেন্ডে 10 কিলোমিটার পার সেকেন্ড হারে সংকুচিত হচ্ছে। অর্থাৎ এই যে গ্রহটা তার সংকোচনের হার, দেখো গ্রহ সংকুচিত হওয়ার অর্থ কি? যেটা প্রথমে এই গ্রহটা হয়তো অনেক বড় ছিল, ধীরে ধীরে এটা সংকুচিত হয়ে ছোট হয়ে যাচ্ছে, তাহলে তার ব্যাসার্ধ চেঞ্জ হচ্ছে, তাই তো? তাহলে এই যে গ্রহের সংকোচনের হার, এটা বলতে অ্যাকচুয়ালি কিসের সংকোচন বোঝানো হচ্ছে? তার ব্যাসার্ধের সংকোচন বোঝানো হচ্ছে। দ্যাট ইজ এটাকে বলা যায় ব্যাসার্ধের পরিবর্তনের হার। সেটা কত? 10 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে ব্যাসার্ধটা 10 কিলোমিটার করে কি হচ্ছে? সংকুচিত হচ্ছে বা হ্রাস পাচ্ছে। তোমরা জেনে থাকবা যে সংকোচন বা হ্রাস বোঝানোর ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশনে কি ব্যবহার করি? বলতে এটা মাইনাস ব্যবহার করি, আর যদি বৃদ্ধি পেতো তাহলে এখানে প্লাস চিহ্ন ব্যবহার করতাম। আচ্ছা, তো দেখো এখানে প্রথম প্রশ্নটা সেটা ঠিক 100 সেকেন্ড পর, এবং ধরে নাও এই প্রশ্নের উল্লেখ ছিল, এটা আমার একটু নিতে ভুল বাদ দিয়েছে, সেটা এখানে গ্রহটার ভরকে কনস্ট্যান্ট ধরতে বলা হয়েছিল। গ্রহটার ভর কনস্ট্যান্ট, যদি কনস্ট্যান্ট না হয় তাহলে ম্যাটার আরেকরকম হবে, হ্যাঁ? তাহলে এখানে গ্রহের ভরটা কনস্ট্যান্ট আমরা চিন্তা করব, কিন্তু গ্রহটার ব্যাসার্ধ কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হচ্ছে। এই কনসেপ্টটা আমরা ম্যাটার সলভ করব। সো প্রথম প্রশ্নটা দেখো, কোন নাম্বার জিজ্ঞেস করা হয়েছে যে ঠিক 100 সেকেন্ড পর, অর্থাৎ টাইমটা যদি আমরা কত নেই? 100 সেকেন্ড নেই, তাহলে গ্রহটির পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণটা কত হবে? তাহলে দেখো অভিকর্ষ ত্বরণের ফর্মুলা আমরা কি জানি পৃষ্ঠের জন্য? gm/r
আর স্কোয়ার জিএম বাই আর স্কোয়ার। তো দেখো এখানে আমরা যদি মানটা বসাই জি 6.673 10 ইনভার্স 11, আমরা এম এর জায়গায় গ্রহের ভর 5 × 10⁻24 ডিভাইডেড বাই ক্যাপিটাল আর হচ্ছে এই গ্রহটার ব্যাসার্ধ। কিন্তু খেয়াল করো এখানে যে ব্যাসার্ধ লিখছে কিন্তু আদি ব্যাসার্ধ, শুরুতে গ্রহটার ব্যাসার্ধ 5000 কিলোমিটার ছিল, কিন্তু যেহেতু তার ব্যাসার্ধের সময়ের সাথে চেঞ্জ হচ্ছে তাহলে অবশ্যই 100 সেকেন্ড পর ব্যাসার্ধ আমরা এই মানটা কিন্তু পাবো না, সেই মানটা পরিবর্তন হবে। তো কতটুকু পরিবর্তন হবে দেখো, আমাকে আদি মান থেকে বাদ দিতে হবে কতটুকু ব্যাসার্ধ এইটুকু সময়ের মধ্যে হ্রাস পাইছে। তাহলে দেখো 1 সেকেন্ডে ব্যাসার্ধ হ্রাস পায় কত, dr বাই dt। 1 সেকেন্ডে ব্যাসার্ধ হ্রাস পায় dr বাই dt, তাহলে t সেকেন্ডে ব্যাসার্ধ হ্রাস পাবে কত, dr বাই dt মাইনাস t, dr বাই dt মাইনাস t। অথবা এটাকে আরো সহজভাবে চিন্তা করা যায়, এভাবে তুমি চিন্তা করতে পারো যে আমরা গ্রহটার বর্তমান ব্যাসার্ধ যদি বের করতে চাই তাহলে আদি ব্যাসার্ধ কত ছিল 5000, সেখান থেকে দেখো প্রশ্ন বলা হয়েছে 1 সেকেন্ডে ব্যাসার্ধ কমে কত 10 কিলোমিটার ব্যাসার্ধ কমে 1 সেকেন্ডে, তাহলে 100 সেকেন্ডে কত ব্যাসার্ধ কমবে, 1 সেকেন্ডে কমে 10, তাহলে 100 সেকেন্ডে ব্যাসার্ধ কমবে 1000, তাহলে গ্রহটার বর্তমান ব্যাসার্ধ থাকবে 4000 কিলোমিটার। চলো এখানে বসাতে পারি গ্রহের বর্তমান ব্যাসার্ধ 4000 কিলোমিটার। সো এটা হচ্ছে এই ম্যাথের আনসার। তাহলে 100 সেকেন্ড পর গ্রহটার অভিকর্ষ স্থল হবে এটা। আমাদের সেকেন্ড প্রশ্ন দেখো, সেকেন্ড প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, দ্বিতীয় প্রশ্নটা যদি আমরা সলভ করি, খতে বলা হয়েছে 100তম সেকেন্ডে জি এর পরিবর্তনের হার, তোমরা জেনে থাকবা যে কোনো কিছুর পরিবর্তনের হারটাকে আমরা এভাবে লিখতে পারি যে ddt অফ জি, অর্থাৎ সময়ের সাপেক্ষে জি এর পরিবর্তন বা জি এর পরিবর্তনের হার, এই মানটা আমাদের কাছে চাওয়া হয়েছে। তাহলে আমাদের যদি এই রেজাল্টটা বের করতে হয় তাহলে ফার্স্ট অফ অল মানে জি কে ডিফারেন্সিয়েশন করতে হবে, তার জন্য জি এর সমীকরণ তৈরি করতে হবে আগে। তাহলে আমরা যদি জি এর সমীকরণটা এখানে লিখি, দেখো জি ইকুয়ালস টু ফর্মুলা কি হয় জিএম বাই আর স্কোয়ার। এখন এই যে আরটা সেটা হলো গ্রহটার ব্যাসার্ধ, এখন গ্রহটার তো ফিক্সড কোনো ব্যাসার্ধ নয়, কারণ সময়ের সাথে ব্যাসার্ধ চেঞ্জ হচ্ছে। তাহলে কি করতে হবে বলো তো, গ্রহটার যে আদি ব্যাসার্ধ ছিল আর নট, সেখান থেকে প্রত্যেক সেকেন্ডে কতটুকু করে ব্যাসার্ধ হ্রাস পায় সেটা হচ্ছে dr বাই dt, সেটাকে সময় দিয়ে যদি গুণ দাও তাহলে কিন্তু এখান থেকে বের হয়ে আসবে দেখো এই জায়গায় আমরা যদি আর এর মানটা বসাই, আর এর তো ফিক্সড কোনো ভ্যালু নাই, সময়ের সাথে সাথে ব্যাসার্ধ চেঞ্জ হচ্ছে, তাহলে গ্রহটার আদি ব্যাসার্ধ থেকে আমরা কি করব, প্রত্যেক সেকেন্ডে কতটুকু ব্যাসার্ধ হ্রাস পায় তাকে আমরা সময় দিয়ে গুণ দিব, তাহলে বের হয়ে যাবে ওই মুহূর্তে ব্যাসার্ধটা কত। দেখো এই কাজটাই কিন্তু এখানেও করা হয়েছিল। দেখো আমরা কি করছিলাম, এখানে ব্যাসার্ধ বের করতে আদি মানটা থেকে 10 × 100 দিয়ে গুণ দিচ্ছিলাম। এই 10টা কি ছিল, যে ব্যাসার্ধের পরিবর্তনের যে হারটা, এবং 100 কি ছিল সময়ের যে মানটা। তাহলে সেমভাবে যদি আমরা এখানে যে কোনো সময়ের ক্ষেত্রে সূত্র লিখতে চাই তাহলে ফর্মুলা হবে এটা। তো এখন এই জায়গাটাতে কি করব, জি এর যেহেতু ইকুয়েশন আমরা পেয়ে গেছি, তাহলে এই ইকুয়েশনটার এখন আমরা ডিফারেন্সিয়েশন এখন করা ট্রাই করব। তাহলে আমরা বলবো যে দেখো ডিজি বাই ডিটি সমান এই পদটার ডিফারেন্সিয়েশন, রাইট। তাহলে আমরা এই পুরো পদটার ডিফারেন্সিয়েশন করার আগে এটাকে একটু সাজিয়ে লিখতে চাই। তাহলে ডিটি অফ, দেখো এখানে জি এমটা আছে আর নিচের যে লেখাটা আছে আর নট মাইনাস ডিআর বাই ডিটি ইন্টু টি, এই পদটাকে আমরা কি করলাম, ওপরে নিয়ে আসার জন্য পাওয়ারটা +2 না দিয়ে কি দিলাম, পাওয়ারটা -2 আকারে দিলাম। এটা কিন্তু অবশ্যই করা যায়, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদের হয়ে গেল। এখন অবশ্য পরের লাইনে যাই আমরা। নেক্সট লাইনে তোমরা জেনে থাকবা ডিফারেন্সিয়েশনে কনস্ট্যান্টটা বাইরে নিয়ে আসা যায়। সো আমরা জি আর এমটা বাইরে আনলাম, তাহলে ভেতরে থেকে যাচ্ছে ডি ডিটি অফ আর নট মাইনাস ডিআর বাই ডিটি ইন্টু টি, যার পাওয়ার -2। এখন এই পদটার রেজাল্ট বের করার আগে, ডিফারেন্সিয়েশন করার আগে আমি ভেতরের যে মানগুলো বসানো যায় সেটা একটু বসিয়ে নিই, অর্থাৎ যেগুলো কনস্ট্যান্ট ভ্যালু। যেমন আর নট, পৃথিবীর ব্যাসার্ধটা ছিল কত, 5000 কিলোমিটার। তাহলে এই যে 5000 যেটা আছে তাকে আমি 1000 দিয়ে গুণ দিলাম, মিটারে কনভার্ট করলাম, মাইনাস ডিআর বাই ডিটি যেটা পরিবর্তনের হার, সেই মানটা ছিল কত, 10 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে ওই 10 কিলোমিটারকেও আমি 1000 দিয়ে গুণ দিলাম, তাহলে এটাও মিটারে কনভার্ট হলো, ইনটু টিটাকে আমি রেখে দিচ্ছি, তার পাওয়ার -2। এবার এই পদটার ডিফারেন্সিয়েশন আমরা করব। তাহলে জিএমটা রেখে দিচ্ছি। তো তোমরা জেনে থাকবা ডিফারেন্সিয়েশন করার সময় যেই পদটাকে ডিফারেন্সিয়েশন করব, যদি তার কোনো পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারের রুলসটা আগে অ্যাপ্লাই করতে হয়। পাওয়ারের চেইন রুলটা আমরা আগে অ্যাপ্লাই করি, যে দেখো এখানে পাওয়ারটা কত আছে, -2, রাইট। তাহলে ডিফারেন্সিয়েশনে সেই পাওয়ারটা কোথায় আসবে, সামনে আসবে, এবং সম্পূর্ণ জিনিসটার পাওয়ার আগের চেয়ে কমে যাবে। তাহলে দেখো চাইলেই এই পদটাকে বলা যায় 5 × 10⁶। তাহলে যে 5 × 10⁶, এই মানটাকে 5 × 10⁶ বলা যায়। তাহলে ওইটা আমরা রেখে দিলাম, মাইনাস
এই মানটা কিন্তু 10⁴ ইন্টু টি, এটার পাওয়ার আগের চেয়ে কমিয়ে দিলে হবে কত -3। তাহলে কি করলাম এখানে আরেকবার দেখো যে এই পদটার উপরে পাওয়ার ছিল -2, তাকে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে পাওয়ার -2 সামনে আসবে এবং এই পুরো জিনিসটা যা ছিল তাই লিখছি, শুধু পাওয়ারটা কি করছি -2 এর জায়গায় 1 কমিয়ে দিয়ে -3 দিছি। বাট এখানে কিন্তু ডিফারেন্সিয়েশনটা শেষ হয় নাই, তুমি শুধু কি করলে এখানে বলো পাওয়ারের রুলসটা অ্যাপ্লাই করছো, কিন্তু পাওয়ারটা কার উপরে ছিল, এই পুরো পদটার উপরে ছিল। তাহলে তোমরা জেনে থাকবা এই পুরো পদটার কি আরও একবার ডিফারেন্সিয়েশন করতে হয়, এটাকে চেইন রুল বলে। তোমরা ভেক্টর বর্ণনা অধ্যায় এটা দেখছো এর আগেও, যেটাকে আমরা চেইন রুল বলি। এই পুরো পদের আরও একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে সেই ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে প্রথমে এই পদটা যার ভেতরে কোনো চলক নাই, তাই ওইটা ডিফারেন্সিয়েশনের রেজাল্ট আসবে 0 মাইনাস এইটা তো তোমার 10⁴ ইন্টু টি। তোমরা জানো টি কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, অর্থাৎ শুধুমাত্র এখানে একটা 10⁴ থাকবে। তাহলে ওভারঅল যেটা বলা যায়, এখানে দেখো একটা মাইনাস পাচ্ছ, আর এখানে কিন্তু অলরেডি আরও একটা মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বলা যায়, অর্থাৎ 2gm সাথে আমার এটা 10⁴ আছে, তাহলে 2gm ইন্টু 5 ইন্টু 10⁻6 মাইনাস 10⁴t, তার পাওয়ার কত -3 ইন্টু 10⁴। তাহলে এটা হলো তোমার কি করছে বলো, জি এর পরিবর্তনের হারটা আমরা বের করলাম। কিন্তু এই প্রশ্নে এটা নির্দিষ্ট টাইম বলে দেওয়া ছিল যে কত সেকেন্ডে, 100তম সেকেন্ডে জি এর পরিবর্তনের হার। তার মানে আমরা এই পরিবর্তনের হারটা যে বের করলাম, এখানে এই যে টাইমটা আছে সেই টাইমের জায়গায় আমরা 100 সেকেন্ড বসিয়ে দিব। তাহলে চলো পরের লাইনে যদি যাও, দেখো 2gm 5 ইন্টু 10⁻6 মাইনাস 10⁴ ইন্টু সময় 100 সেকেন্ড, তার পাওয়ার -3 ইন্টু 10⁴। সো এটাই হলো এই ম্যাটার আনসার, জি এর পরিবর্তনের হার। তাহলে এই যে রেজাল্টটা বের করলা, এটার একক যদি দেখতে চাও, তাহলে দেখো ওপরে যেহেতু জি, তাহলে আর নিচে যেহেতু টি আছে, তাহলে জি এর এককটা কি হয় মিটার/সেকেন্ড স্কোয়ার, আর যেহেতু আরও একটা টি দিয়ে ভাগ, সো মিটার/সেকেন্ড কিউব। সো এটাই এই প্রশ্নের আনসার ছিল। চলো আমরা আজকের লাস্ট প্রশ্নটা সলভ করি। দেওয়া হচ্ছে 6000 কিলোমিটার। তো গ্রহটির কেন্দ্র থেকে যার ঘনত্বটা দূরত্বের সাথে সাথে কি হয়, পরিবর্তন হয়। গ্রহের যে ঘনত্ব, এটা কেন্দ্র থেকে দূরত্বের সাথে পরিবর্তন হয়, এবং এর সমীকরণটা দেওয়া হচ্ছে দেখো, ρ = ρ0 ইন্টু 1 মাইনাস স্মল আর বাই ক্যাপিটাল আর, যেখানে স্মল আরটা হলো কেন্দ্র থেকে দূরত্ব, আর গ্রহের কেন্দ্রে ঘনত্ব হচ্ছে 15000। তো একটা জিনিস খেয়াল করো, গ্রহটার কেন্দ্রে ঘনত্ব যদি 15000 হয়, তাহলে অন্য যে কোনো জায়গার যে ঘনত্ব, তার সমীকরণটা কী দেওয়া হচ্ছে দেখো, ρ0 ইন্টু 1 মাইনাস স্মল আর বাই ক্যাপিটাল আর। অর্থাৎ কেন্দ্র থেকে যত দূরত্ব বাড়বে তত ঘনত্বের মানটা কি কমতে থাকবে। কেন্দ্রেই ঘনত্বটা সর্বোচ্চ, কেন্দ্র থেকে যত দূরে যাবা ঘনত্বের মানটা কমতে থাকবে। আচ্ছা, তো এখান থেকে প্রশ্ন কি করা হয়েছে দেখো, যে কেন্দ্র থেকে কত দূরত্বে অভিকর্ষজ ত্বরণটা কি হবে, সর্বোচ্চ হবে। কেন্দ্র থেকে কত দূরত্বে অভিকর্ষজ ত্বরণটা সর্বোচ্চ হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি ধরে নেই যে ধরি কেন্দ্র থেকে আর দূরত্বে, যে কোনো একটা দূরত্ব আর, সেই আর দূরত্বে জি কতটুকু হতে পারে, চলো সেটা আগে আমরা দেখব। কেন্দ্র থেকে আর দূরত্বে আমরা জি এর মানটাকে বের করব, কেন্দ্র থেকে আর দূরত্বে আমরা আগে জি এর মানটা বের করব, পরে সেই যে ইকুয়েশনটা আমরা পাবো সেখান থেকে আমরা কি তার সর্বোচ্চ মানটা বের করার ট্রাই করব। তো দেখো আমরা এখানে একটা পৃথিবী বা গোলক একটা গ্রহর মতো কল্পনা করে নিচ্ছি। দেখো এইখানে, তো এই গ্রহটার দেখো এক একটা লেয়ারটা খেয়াল করো, এটা হচ্ছে ভেতরের লেয়ারটা, এটা তারপরের লেয়ারটা, তারপর এক একটা লেয়ারে দেখো এক একটা কালার দ্বারা এক এক রকমের ঘনত্বের মানকে এখানে আমরা নির্দেশ করছি, যে প্রত্যেকটা লেয়ারের ঘনত্ব হচ্ছে আলাদা, এক এক লেয়ারের ঘনত্ব কি এক এক রকম। যেমনটা এই প্রশ্নে বলা হয়েছে যে বিভিন্ন দূরত্বে ঘনত্বের বিভিন্ন মান থাকবে। তো তোমরা জেনে থাকবা যে আমরা নর্মালি যে কোনো দূরত্বে অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে ফর্মুলা আমরা কি বলি, জি = gm/r², এবং এই যে এমটা হয় সেটা হলো গ্রহটার ভর। তো আমরা এই চ্যাপ্টারে পৃথিবী বা যে কোনো গ্রহের অভিকর্ষ ত্বরণের মোটা দাগে মোটামুটি 4-5টা ফর্মুলা পড়ি। যেমন পৃষ্ঠে বলি gm/r², ওপরে গেলে gm/r+h²,
আর যদি গভীরে যাই তাহলে জি ইন্টু 1 - d/r, অথবা বিভিন্ন অক্ষাংশ একটা সূত্র আমরা পাই জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তো তোমাদের একটা কথা বলে রাখি, আমরা যত অভিকর্ষ স্তরণের ফর্মুলা পড়ি সেখানে একটা জিনিস ধরে নেওয়া হয় যে পৃথিবীটা সুষম গোল, পৃথিবীটা সুষম গোল এবং এর প্রত্যেকটা জায়গায় ঘনত্ব একই রকম, মানে এটা সুষম ঘনত্বের পৃথিবী। তার মানে তোমরা যত সূত্র এই চ্যাপ্টারে পড়বা সকল সূত্রের মধ্যে গ্রহগুলোকে কীরকম ধরে নেওয়া হয়, সুষম ধরে নেওয়া হয়। তার মানে সব জায়গায় ঘনত্ব সমান। কিন্তু এই প্রশ্নটাতে দেখো সব জায়গায় ঘনত্ব সমান না, এক এক দূরত্বে ঘনত্ব কি এক এক রকম। তাহলে আমাদের প্রিভিয়াসলি ব্যবহার করা যে সূত্রগুলো আমরা পড়ছি পৃষ্ঠের ক্ষেত্রে অথবা অভ্যন্তরের ক্ষেত্রে অথবা এইচ উচ্চতায়, সেগুলোর কোনো সূত্রই এখানে ব্যবহার করতে আমরা পারছি না। তাহলে ম্যাথটা সলভ কীভাবে করব? তোমরা পূর্ববর্তী লেকচারগুলো থেকে একটা জিনিস হয়তো তোমাদের একটা ধারণা হয়েছে যে পরিবর্তনশীল যে কোনো মান আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করি। যেমন এখানে বলা হয়েছে যে কেন্দ্র থেকে যে ঘনত্বটা এটা তো পরিবর্তনশীল একটা ভ্যালু দেওয়া, তাহলে এই ম্যাথটাও আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করার ট্রাই করব। তো সেটা কিভাবে? ধরে নাও এইটা হলো সেই গ্রহটা এবং এই গ্রহের এটা হচ্ছে একদম সেন্টার, ঠিক আছে? এই গ্রহের এটা হলো সেন্টার। তাহলে গ্রহের সেন্টার থেকে আমরা ধরে নিচ্ছি যে নির্দিষ্ট পরিমাণ দূরে, ধরো কতটুকু দূরত্বে, সেন্টার থেকে ফর এক্সাম্পল আর পরিমাণ দূরে, সেন্টার থেকে ধরো আর পরিমাণ দূরে আমরা কি করলাম, এইরকম একটা পাতলা একটা গোলীয় খোলক আমরা এটা কল্পনা করে নিচ্ছি। এরকম একটা গোলীয় একটা খোলক কল্পনা করে নিচ্ছি, গোলীয় খোলক। এটা হচ্ছে একটা পাতলা গোলীয় খোলক, পাতলা গোলীয় খোলক। আচ্ছা, গোলীয় খোলক জিনিসটা কি সেটা যদি ইমাজিন করতে না পেরে থাকো, তোমরা এভাবে ভাবতে পারো যে পাতলা গোলীয় খোলক মানে জিনিসটা তো গোলকের মতো হবে, অর্থাৎ ধরো একটা ফুটবলকে একটা গোলক, এবং সেই গোলকটার ভেতরটা হবে ফাঁপা, ভেতরটা হবে ফাঁপা, এবং সেই যে খোলকটা তার পুরুত্ব সেটা খুবই নগণ্য হবে, মানে গায়ের চামড়াটা খুবই পাতলা হবে। তো এটা হলো একটা পাতলা গোলীয় খোলক। তো চিন্তা করো এরকম অসংখ্য গোলীয় খোলক একটার পর একটা বসে এই সম্পূর্ণ পৃথিবীটা তৈরি করতেছে, রাইট? এরকম তুমি ইমাজিন করো একটার পর একটা গোলীয় খোলককে তুমি 1 বাই 1 যদি এভাবে বসাও তাহলে সম্পূর্ণ পৃথিবীটা তৈরি হবে। তো আমরা এরকম একটা কেন্দ্র থেকে স্মলার দূরত্বে এরকম একটা গোলীয় খোলক আমরা কল্পনা করে নিচ্ছি এবং ধরে নিচ্ছি যে এইখানেই এই পয়েন্টেই জি এর মানটা সর্বোচ্চ হবে। এই পয়েন্টে যেটা আমাদের চাওয়া হয়েছিল যে কত দূরত্বে জি সর্বোচ্চ হবে, ধরে নিচ্ছি এই পয়েন্টেই জি এর মানটা কী হবে, সর্বোচ্চ হবে, এবং আমরা এই পয়েন্টে জি এর মানটা বের করতে চাই। এখানে আমরা জি এর মানটা বের করতে চাই। তাহলে তোমরা প্রিভিয়াস লেকচার থেকে এটা জানতে পারবা যে আমরা যখন কোনো গোলকের অভ্যন্তরে, দেখো এইটা তো সম্পূর্ণ গ্রহটা, তাই না? এটা হলো সম্পূর্ণ গ্রহটা, কিন্তু আমরা এখন জি বের করতে যাচ্ছি কোথায়? এই পয়েন্টে। এটা সম্পূর্ণ গ্রহ, কিন্তু আমরা জি বের করতে যাচ্ছি এই পয়েন্টে। তাহলে এটাকে একটা গ্রহের অভ্যন্তরের কোনো বিন্দু, এটা গ্রহের অভ্যন্তরের কোনো বিন্দুর তোমার জি আমরা বের করতেছি, কোনো গ্রহের অভ্যন্তরের কোনো বিন্দুর জি। তাহলে এই অভ্যন্তরের জি বের করার কনসেপ্টটা কী ছিল, যে আমরা জানি যে এই গোলকটা তুমি এই সম্পূর্ণ গোলক ধরে আর এই পয়েন্টে জি বের করতে পারবা না, কারণ সম্পূর্ণ গোলকের সাপেক্ষে এই পয়েন্টটা অভ্যন্তরে, এবং জেনে রাখবা কোনো গোলকের অভ্যন্তরে জি এর মান 0। তার মানে যদি আমরা সম্পূর্ণ গোলক ধরে চিন্তা করতে যাই তাহলে এই পয়েন্টে আমরা জি বের করতে পারবো না, জি 0 হবে। তাহলে কিভাবে করতে হবে? তুমি যেহেতু এই পয়েন্টে জি বের করতে চাও তাহলে এই পয়েন্টকে পরিধিতে রেখে একটা গোলক তোমাকে কল্পনা করতে হবে, যেটা আমরা এখানে আঁকাই নিছি, এবং এই গোলকটার সাপেক্ষে এখানে আমাকে জি এর মানটা বের করতে হবে, এই পয়েন্টে জি এর মানটা বের করতে হবে। তাহলে সেটা কিভাবে করব? দেখো এই পয়েন্টে যদি জি এর মানটা বের করতে যাই তাহলে ফর্মুলা হবে জি ইকুয়ালস টু, যেহেতু দেখো বিন্দুটা কোথায় অবস্থান করতেছে, এই গোলকটার পৃষ্ঠে, তাহলে ফর্মুলা কি হবে? জি এম ডিভাইডেড বাই জি এম ডিভাইডেড বাই, যেহেতু পৃষ্ঠে অবস্থান করতেছে তাহলে তার দূরত্বটা স্মল আর তার স্কোয়ার। তাহলে কী করলাম আবারও শোনো, আমরা যা প্রশ্ন জিজ্ঞেস করছে যে কেন্দ্র থেকে কত দূরত্ব অভিকর্ষ ত্বরণ সর্বোচ্চ, ধরলাম কেন্দ্র থেকে স্মল আর দূরে অভিকর্ষ ত্বরণটা সর্বোচ্চ, মানে আমরা এই পয়েন্টে জি এর মানটা বের করতে চাই। কিন্তু খেয়াল করো
সম্পূর্ণ গোলকের সাপেক্ষে এই পয়েন্টটা কোথায় অবস্থান করতেছে? ভেতরে। তাই সম্পূর্ণ গোলকের সাপেক্ষে জি বের করলে হবে না, কারণ আমরা জানি গোলকের অভ্যন্তরে জি এর মান 0। কিন্তু যদি আমরা এই পয়েন্টকে কেন্দ্র করে একটা বৃত্ত বা গোলক কল্পনা করি, সেই গোলকটার পৃষ্ঠে কিন্তু অবস্থান করতেছে। তাহলে এই গোলকটার সাপেক্ষে এই যে ক্ষুদ্র যে গোলকটা আমরা কল্পনা করে নিচ্ছি এখানে, এই চিহ্নিত যে গোলকটা, তার সাপেক্ষে এই পয়েন্টে জি এর ফর্মুলা কি হবে? জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, কারণ দূরত্বটাকে আমরা কী নাম দিয়ে নিছি? আর নাম দিয়ে নিছি, ব্যাসার্ধটা আর, তাই জি এম বাই আর স্কোয়ার। আর এই এম যে এমটা যেটা হবে সেটা হবে কি? এই চিহ্নিত মার্কিং করা যে অংশটা, যেটা আমরা গোলীয় খোলক কল্পনা করে নিছি। আচ্ছা, এমটা কি হবে? এই যে অংশটা আছে তার ভর, এই সম্পূর্ণ অংশের ভর হচ্ছে এম। সম্পূর্ণ বলতে যে এই পার্টটা, এই টোটালটার ভর হচ্ছে এম। এখন এই টোটালটার ভর আমরা কীভাবে বের করতে পারি? খেয়াল করে দেখো, আমরা জানি এম সমান কি বলা যায়? রো ভি। এম এর জায়গায় আমরা লিখতে পারবো রো ভি। সেই রো এর জায়গায় ঘনত্ব বসবে। কিসের ঘনত্ব? এই অংশটার ঘনত্ব। কিন্তু এখানেই হচ্ছে অসুবিধাটা। দেখো, প্রত্যেক জায়গায় ঘনত্ব কিন্তু সমান না। এক এক দূরত্বের এক এক স্মল আরের জন্য ঘনত্ব এক এক রকম। তার মানে তুমি যদি সেন্টার থেকে এই পর্যন্ত যাও, সেখানে ঘনত্ব একরকম, এই পর্যন্ত গেলে সেখানে ঘনত্ব একরকম, এখানে গেলে ঘনত্বটা আরেক রকম। তাহলে এই সমস্যার আমরা সমাধান করব কিভাবে? তার মানে এখানে একবারে টোটালটার কোনো ফিক্সড ঘনত্ব না থাকায় আমরা একবারে ভরটা বের করতে পারবো না। আমাকে প্রত্যেক লেয়ারের আলাদা আলাদা ঘনত্বের জন্য প্রত্যেক লেয়ারের ভরটা বের করে পরে সেইগুলো ইন্টিগ্রেট করে এই পুরা ভরটা বের করে ফেলতে হবে। সো আমি কি কল্পনা করে নিচ্ছিলাম যে এই যে গোলকটা, যে অংশটা কল্পনা করছি, তার সেন্টার থেকে স্মল আর দূরত্বে, সেন্টার থেকে স্মল আর দূরত্বে এইটাই একটা পাতলা গোলীয় খোলক, মানে ওই রকম একটা খোলক আছে, এবং এখানে আরও একটা খোলক আছে, এখানে আরও একটা খোলক আছে। এভাবে সবগুলো খোলককে যদি যোগ করে দেওয়া যায় তাহলে এই পুরো অংশের ভর বের হবে। আবারও শোনো, আমরা চাই এই ছোট্ট গোলকটার পৃষ্ঠে জি বের করতে। ফর্মুলা হবে জি এম বাই আর স্কোয়ার, এবং এইটার এম যেটা সেটা হলো সম্পূর্ণ অংশটার ভর। কিন্তু সম্পূর্ণ অংশের ভর বের করতে লাগবে রো ইন্টু ভি। কিন্তু এই সম্পূর্ণ অংশের রো তো একরকম না, এক এক পার্টের রো এক এক রকম। তাই আমরা কি করলাম? এই পুরোটার ভর বের করতে যেয়ে আমি এরকম ছোট ছোট অসংখ্য খোলক এঁকে সেই সবগুলো খোলকের ভর একবারে যোগ করে দিব ইন্টিগ্রেশনের মাধ্যমে। তাহলে সেরকমই একটা পাতলা গোলীয় খোলক আমরা ধরে নিচ্ছি একদম এই প্রান্তে, একদম এই পয়েন্টটাতে পাতলা গোলীয় খোলক কল্পনা আমরা করে নিলাম। তাহলে সেই খোলকটার চলো ভরটা বের করি। তাহলে পাতলা গোলীয় খোলকের ভর ডিএম যদি নামকরণ করো, তাহলে ভর এম সমান রো ভি। রো এর জায়গায় ঘনত্বের ইকুয়েশন কোশ্চেনে দেওয়া আছে, সেটা পরে বসাবো। আর আয়তনের জায়গায় দেখো, যেহেতু এটা গোলক, তাহলে গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। দেখো আমি আর দূরত্বেই যেহেতু নিছি 4 পাই আর স্কোয়ার, আর যেহেতু পাতলা তাই এর পুরুত্ব আমরা ধরে নিলাম ডিআর। পাতলা হওয়ায় পুরুত্ব ধরে নিচ্ছে ডিআর। তাহলে এটাই হলো আয়তন, ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব। তোমরা জানো গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, এবং এটার যেহেতু অনেক পাতলা বলছি আমরা, তাহলে পুরুত্ব হবে ডিআর। তাহলে খেয়াল করো, এটা হলো এই রকম একটা পাতলা একটা গোলীয় খোলকের ভর। এখন বলো, এরকম যদি অসংখ্য খোলক যদি যোগ করে দিতাম তাহলে এই পুরো অংশের ভরটা বের হয়ে যাইতো। তাহলে বলতে পারি সুতরাং সুতরাং চিহ্নিত চিহ্নিত বলতে যে এই পুরোটা বোঝাচ্ছি, চিহ্নিত বলতে এই পুরোটা বোঝাচ্ছি। হ্যাঁ, তাহলে চিহ্নিত গোলকটির সম্পূর্ণ ভর সেটা কি হবে? ইন্টিগ্রেশন অফ রো 4 পাই আর স্কোয়ার ইন্টু ডিআর। কেন ইন্টিগ্রেশন করলাম আবারও খেয়াল করো, আমরা শুধুমাত্র একটা পাতলা খোলকের ভর বের করছি, এরকম অসংখ্য খোলকের মধ্যে আছে, সেই সবগুলো যোগ করলেই তো এইটুকুর মোট ভর বের হবে। এখন তোমরা জানো ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া লাগে, যে কোথায় থেকে কোন পর্যন্ত আমি ইন্টিগ্রেশনটা করব। চিন্তা করো তো, পাতলা খোলকটা কোথায় থেকে কোন পর্যন্ত হতে পারে? আমরা কিন্তু থাকবো এইটুকু গোলকের ভেতরে, তাই না? তাহলে খোলকটা এখানে আঁকা যেত, এখানে আঁকা যেত, এখানেও আঁকা যেত, ইভেন এই পয়েন্টেও আঁকানো যেত। চিন্তা করো, যদি এখানে কোনো পাতলা খোলক আঁকতাম, সেটা সেন্টার থেকে কত দূরে হইতো? 0 দূরত্বে। তার মানে লোয়ার লিমিট হচ্ছে 0। এবং সবচেয়ে দূরে কোথায় খোলকটা আঁকতে পারবো? সবচেয়ে দূরে আঁকতে পারবো এই পয়েন্টে, সবচেয়ে দূরে আঁকতে পারবো এই পয়েন্টে। তো কেন এই পয়েন্টে বলো তো দেখি? কারণ আমরা তো এই পয়েন্টে জি বের করতে চাই,
তাহলে এইটুকু পর্যন্ত এই গোলক ধরা যাবে। এর বাইরে যদি চলে যাও তাহলে তার সাপেক্ষে তো এই পয়েন্ট ভেতরে হয়ে যাবে, ফলে G0। তাই এর বাইরে যাওয়া যাবে না, সর্বোচ্চ এই দাগ পর্যন্তই থাকতে পারবো। তাই হাইয়েস্ট যে দূরত্ব সেটা স্মল আর থাকবে। হাইয়েস্ট দূরত্ব কি হবে? স্মল আর। তাহলে এখান থেকে দেখো আমরা লিমিটটা বসিয়ে দিয়েছি, দেন চলো ইন্টিগ্রেশনটা করে ফেলি। তাহলে এখানে রোয়ের জায়গায় ইকুয়েশন বসাবো, রো নট ইন্টু 1 মাইনাস স্মল আর বাই ক্যাপিটাল আর 4 পাই স্মল আর স্কোয়ার ইন্টু ডিআর ইন্টিগ্রেশন অফ 0 থেকে আর পর্যন্ত। তো ইন্টিগ্রেশনটা যদি করে ফেলো, দেখো এখানে রো নট, এইটার মান কোশ্চেনে দেওয়া ছিল, রো নটের ভ্যালু কোশ্চেনে দেওয়া ছিল 15,000। রো নটের ভ্যালু হচ্ছে 15,000 ইন্টু 1 মাইনাস স্মল আর বাই ক্যাপিটালের মান দেওয়া ছিল কত? 6,000 কিলোমিটার। এটা দেওয়া ছিল 6,000 কিলোমিটার। তো ম্যাথ করতে পারবো না, আমরা মিটারে করে নিচ্ছি, সাথে 4 পাই স্মল আর স্কোয়ার ইন্টু ডিআর। তো দেখো এখান থেকে যেটা করতে হবে সেটা হলো কনস্ট্যান্টগুলো বাইরে বের করে আনতে হবে। তো এই যে 15,000 আর সাথে থাকা 4 পাই, এইগুলো কনস্ট্যান্ট। তাহলে ভেতরে কী রয়ে যাচ্ছে? ভেতরে থেকে যাচ্ছে এই পার্টটুকু আর সাথে স্মল আর স্কোয়ার। যদি আমি গুণ দিয়ে লিখি তাহলে হবে স্মল আর স্কোয়ার মাইনাস স্মল আর কিউব ডিভাইডেড বাই 6 ইন্টু 10⁶। এই যে এই মানটা 6 ইন্টু 10⁶। তাহলে এই পার্টটার ইন্টিগ্রেশন আমি করব। তাহলে চলো ইন্টিগ্রেশনের রেজাল্টটা এখান থেকে নামানো যাক। তাহলে এখানে 15,000 ইন্টু 4 পাই, 15,000 ইন্টু 4 পাই, প্রথমে আসে আর স্কোয়ারের ইন্টিগ্রেশন যেটা হয় আর কিউব বাই 3 মাইনাস আর কিউব বাই 6 10⁶। তো এই 1/6 ইন্টু 10⁶ তো কনস্ট্যান্ট, সেটা সামনে আসবে। আর আর কিউবের ডিফারেন্সিয়েশন হবে r⁴/4। এবং দেখেন এখানে লিমিটও বসাইতে হয়, এটা থার্ড ব্র্যাকেটে আসবে। দেন লোয়ার লিমিট 0, আপার লিমিট r। তো লোয়ার লিমিট 0 হওয়ার কারণে এই 0 যদি বসাও তাহলে পুরোটা 0ই হয়ে যায়। সো লোয়ার লিমিট না বসালেও চলবে, শুধু আপার লিমিট বসালেই হবে। এবং আপার লিমিট যেহেতু স্মল আরের জায়গায় স্মল বসালে কোনো চেঞ্জেস কিন্তু আসবে না। ফলে আমরা যেটা এখানে পাইছি সেটা কিন্তু থেকে যাবে, অর্থাৎ এই মানটা অপরিবর্তিত। তাহলে যেটা পাচ্ছ সেটা হচ্ছে, দেখো আমরা 4 দিয়ে যদি 15,000 গুণ দিই তাহলে হবে 60,000। তার মানে 6 ইন্টু 10⁴ পাই আর কিউব বাই 3 মাইনাস r⁴/24 ইন্টু 10⁶। এটা হচ্ছে কি বের করতে পারছি বলতো? এই চিহ্নিত সম্পূর্ণ গোলক আমরা ভর বের করে ফেলছি, এই অংশে ভর বের করে ফেলছি। তাহলে এখন আসো এই পয়েন্টে আমরা জি এর মানটা বের করব। তাহলে জি এর ফর্মুলা কি? যেহেতু এই গোলকের পৃষ্ঠে বিন্দু এটা, তাহলে জি ইন্টু এই সম্পূর্ণটার ভর বাই ব্যাসার্ধের স্কয়ার। তাহলে আমরা বলতে পারবো, সুতরাং জি এর ফর্মুলা হবে, জি এর ফর্মুলা আসবে কি বলো? জি ইন্টু সম্পূর্ণ গোলকটার ভর যেটা আমরা পাইছি 6 ইন্টু 10⁴ পাই আর কিউব বাই 3 মাইনাস r⁴ বাই এত ডিভাইডেড বাই স্মল আর স্কয়ার। তাহলে এই যে লাইনটা পাচ্ছি আমরা, দেখো এটা হলো এখানকার জি এর ভ্যালু, এখানকার কি ওই অংশের জি এর ভ্যালু। এখন প্রশ্ন কিন্তু জি এর মান চাওয়া হয় নাই, চাওয়া হয়েছিল কি কেন্দ্র থেকে কত দূরত্বে জি সর্বোচ্চ হবে। তাহলে এই যে জি এর যে ইকুয়েশনটা, এই সমীকরণে আমরা খুঁজবো যে আর এর মান কত হলে জি এর মানটা সর্বোচ্চ হয়, আর এর কোন মানের জন্য জি এর মানটা সর্বোচ্চ। তবে সেটা বের করার আগে আমি পার্টটা আরো একবার তোমাদের একটু ক্লিয়ার করে দিই। এই অংশ পর্যন্ত আমরা কি চাচ্ছিলাম যে আমাদের এখানে একটা সম্পূর্ণ গ্রহ দেওয়া ছিল, প্রশ্ন ছিল কেন্দ্র থেকে কত দূরত্বে অভিকর্ষ স্তর সর্বোচ্চ হবে। আমি ধরে নিচ্ছি যে কেন্দ্র থেকে এতটুকু দূরত্বে স্মল আর দূরত্বে, কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে জি এর মানটা সর্বোচ্চ হবে। এই দূরত্বটাকে আমরা স্মল আর নামকরণ করে নিয়েছিলাম, এই ডিসটেন্সটাকে আমরা স্মল আর নাম দিয়েছি। হ্যাঁ, কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে জি এর মানটা কি হবে? সর্বোচ্চ হবে। এখন যেহেতু আমরা এই পয়েন্টে জি বের করতেছি, তাহলে খেয়াল করে দেখো সম্পূর্ণ গোলকের সাপেক্ষে তুমি যদি এই পয়েন্টে জি বের করতে যাও তাহলে রেজাল্ট আসবে 0, কারণ সম্পূর্ণ গোলকের সাপেক্ষে এই পয়েন্টের অবস্থান ভেতরে কোনো জি থাকে না। তাহলে কি করতে হবে? যে এই পয়েন্টে জি বের করতেছি ওই পয়েন্টে একটা গোলক কল্পনা করে নিলাম, এই যে কালো কালার যে মার্কিং করছি এটাই হলো সেই গোলকটা। তাহলে এই গোলকের সাপেক্ষে এই পয়েন্টে জি পাওয়া যাবে এবং তার ফর্মুলা কি হবে? জি এই গোলকটার ভর যেটা m ডিভাইডেড বাই সেন্টার থেকে দূরত্ব যেটা r তার স্কয়ার। এখন অসুবিধা যেটা হচ্ছে, দেখো এই অংশের ভরটা দেওয়া নাই, এই গোলকটার ভরটা দেওয়া নাই, তাহলে আমরা এটার ভর বের করব। সেই ভর বের করার সূত্র কি? m সমান রো ভি। সেই রোয়ের জায়গায় কি বলবে? ঘনত্ব। কিন্তু অসুবিধা হলো এই প্রত্যেকটা অংশের ঘনত্ব সেম। দেখো যে এখানে থেকে শুরু করে এই পর্যন্ত যে পুরো গোলকটা, এই গোলকের সব জায়গায় ঘনত্ব সমান না, কেন্দ্র থেকে এক এক দূরত্বের ঘনত্ব এক রকম। তাহলে এটার ভর সরাসরি ডাইরেক্ট রো ভি দিয়ে করা যাচ্ছে না। কি করতে হবে? ইন্টিগ্রেশনের মাধ্যমে এখানে ছোট ছোট পাতলা পাতলা করে লেয়ার কল্পনা করে সেই প্রত্যেক লেয়ারের ভর যোগ করে দেওয়া লাগবে। আবার শোনো, ঘনত্ব ভিন্ন হয়, পাতলা একটা করে লেয়ারের ভর বের করবো এবং এরকম অসংখ্য লেয়ারের ভরকে ইন্টিগ্রেশন করে দিলেই মোট ভরটা বের হবে। অর্থাৎ আমরা এখানে কি করলাম? একটা পাতলা গলীয় খোলক কল্পনা করে নিলাম। সেই গলীয় খোলকের ভর যেটা ছোট অংশ তাই ডিএম, সূত্র রো ভি, রো এর জায়গায় ঘনত্ব, ভি এর জায়গায় ওই খোলকটার আয়তন। তো দেখো এটার আয়তন কিভাবে বের করছি? ক্ষেত্রফল ইনটু পুরুত্ব। ক্ষেত্রফল যেটা গোলক তার ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, গোলকের ক্ষেত্রফল, এবং এর পুরুত্ব যেটা পাতলা তাই পুরুত্ব কম হবে, নাম দিয়ে দিয়েছি ডিআর। তাহলে এখন বলো, এটা তো একটা খোলকের ভর বের হলো, এরকম অসংখ্য খোলক এখানে রাখা যেত, এই প্রত্যেকটা খোলকের ভর যোগ করে দিলে মোট ভর পাবা। অর্থাৎ একটা খোলকের ভরকে আমরা ইন্টিগ্রেশন করে দিলাম, দিয়ে মোট ভরটা বের করছি। তাহলে জি পেয়ে যাবো কি? জি ইনটু সেই মোট ভর ডিভাইডেড বাই দূরত্ব স্কয়ার। এবারে ম্যাথের ফাইনাল পার্ট, সেটা হলো আর এর কোন মানের জন্য জি এর মান ম্যাক্সিমাম হবে। তোমরা জেনে থাকবা যে কোনো পরিবর্তনশীল রাশির ম্যাক্সিমাম মান বের করতে গেলে আমরা কি করি? প্রথমে ওই পদটার একটা ডিফারেন্সিয়েশন করি। তাহলে এখানে আমরা জি এর ডিফারেন্সিয়েশন করব, কার সাপেক্ষে করব? এখানে পরিবর্তনশীল চলক যেটা আর তার সাপেক্ষে করব। প্রিভিয়াস লেকচারগুলোতে আমি এই বিষয়টা তোমাদের বলছি, নাকি গুণমান বা লঘুমান কনসেপ্ট দিয়ে আমরা ব্যাখ্যা করি। আচ্ছা, তো ডিফারেন্সিয়েশনটাকে 0 ধরতে হয়। তো চলো এই জি এর আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলি। তো ডিফারেন্সিয়েশনের কনস্ট্যান্ট রাশিগুলো কই যাবে বলো তো? সামনে চলে আসবে। তাহলে কনস্ট্যান্ট হিসেবে কে আছে? এখানে ক্যাপিটাল জি আছে একটা, 6 ইনটু 10⁴ আছে একটা পাই আছে, রাইট? এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, সেগুলো বাইরে থাকলো। আর ভেতরে যেগুলো আছে সেগুলো আমি একটু গোছাই লিখি। যেমন দেখো ভেতরে থাকবে এই অংশটুকু, এই অংশটুকুর মধ্যে আরো আছে, আবার নিচে আর আছে। তাহলে আমি আর স্কয়ার দিয়ে ভাগ দিয়ে একবার লিখি, আর স্কয়ার দিয়ে ভাগ দিলে থাকবে হচ্ছে r ডিভাইডেড বাই 3 মাইনাস r স্কয়ার ডিভাইডেড বাই 24 ইনটু 10⁶।
ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমরা পাচ্ছি এটা সমান সমান কত 0। চলো ডিফারেন্সিয়েশনটা এখন নামাই, তাহলে এটা আসবে যেহেতু এই পাশে 0 আছে তাহলে এটা না রাখলে চলে, ওই পাশে পার করে দিলে 0 হয়ে যায়, শুধুমাত্র এই ডিফারেন্সিয়েশনের রেজাল্টটা নামালেই হবে। তাহলে স্মল r/3 ডিফারেন্সিয়েশন হবে 1/3 মাইনাস 1/24 × 10⁻⁶ কনস্ট্যান্টের সামনে লিখলাম r স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2r, এটা ইকুয়ালস টু 0। সো বলে দেওয়া যায় এখানে যে r ডিভাইডেড বাই 12 × 10⁻⁶, এটা হচ্ছে 1/3, সুতরাং স্মল r এর মান হবে কত 12 × 10⁻⁶/3 অর্থাৎ 4 × 10�6 মিটার, যেটাকে আমরা বলতে পারি 4000 কিলোমিটার। তারপরে বলো জি এর মান কোথায় সর্বোচ্চ হবে, কতটুকু দূরত্বে, কেন্দ্র থেকে 4000 কিলোমিটার দূরে, কেন্দ্র থেকে 4000 কিলোমিটার দূরে, অর্থাৎ এই যে গোলকটা যেখানে ছিল গ্রহটা সম্পূর্ণ গ্রহের ব্যাসার্ধ ছিল 6000 কিলোমিটার, আর এই গ্রহের ঘনত্ব সর্বোচ্চ হচ্ছে কত কিলোমিটার দূরে, 4000 কিলোমিটার দূরে। এটাই ছিল আমাদের এখান থেকে প্রথম প্রশ্নের সলভটা। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা সেই বিন্দুতে, মানে ওই যে বিন্দুটা সেখানে জি এর সর্বোচ্চ মানটা কত, তাহলে একটা উত্তর হচ্ছে জি এর সর্বোচ্চ মান কত দূরত্বে হবে, 4000 কিলোমিটার দূরে হবে। আরেকটা কোশ্চেন হচ্ছে সেই সর্বোচ্চ মানটা কত, জি এর ম্যাক্সিমাম মান কত। তাহলে একটু এখানে তাকাও, আমরা একটু আগে জি এর একটা ইকুয়েশন বের করছিলাম, এটাই হলো জি এর ইকুয়েশন, যেখানে বিভিন্ন আর এর জন্য জি এর বিভিন্ন মান পাওয়া যাবে, কিন্তু আমরা এখানে এমন একটা আর এখন বসাবো যেন জি ম্যাক্সিমাম হয়, এবং সেটা আমরা বের করছি যে যদি আর এর মান 4000 কিলোমিটার বসানো যায়, অর্থাৎ 4 × 10⁶ মিটার বসানো যায়, তাহলে জি এর মানটা কি হবে, সর্বোচ্চ হবে। তাহলে খেয়াল করে দেখো জি এর সর্বোচ্চ মানটা আমরা যদি লিখি, সেখানে কি করব, এই যে স্মল আরটা তার মান কত কিলোমিটার বসাবো, 4000 কিলোমিটার বসাবো। তাহলে সেটা লিখলে কি দাঁড়াচ্ছে দেখো, জি ইনটু 6 × 10⁻⁶ পাই, সাথে থাকতেছে কত r কিউব, যে r এর জায়গায় আমরা বসাবো 4 × 10⁻⁶ r কিউব বাই 3, তারপর r কিউব বাই 3। সো এই যে আরটা সেটাকে কিউব করলে 64 × 10⁻18 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে r কিউব করলাম, তাকে 3 দিয়ে ভাগ দিলাম, মাইনাস কি আছে বলো r টু দি পাওয়ার 4, r টু দি পাওয়ার 4 দ্যাট ইজ 4 × 10⁻⁶, এটা হলো r তার পাওয়ার 4 ডিভাইডেড বাই কত, r টু দি পাওয়ার 4 কে ভাগ দেওয়া হয়েছে 24 × 10⁻⁶, 24 × 10⁻⁶। এই মানটা যদি বসিয়ে দেওয়া যায়, এবং পুরোটাকে আরো ভাগ আছে, আরেকটু বাকি ছিল, ডিভাইডেড বাই r স্কয়ার, অর্থাৎ 4 × 10⁻⁶ তার স্কয়ার। এই মানটা বসালে এখান থেকে আমরা জি এর ম্যাক্সিমাম মানটা পাবো। অর্থাৎ সহজ বিষয় হচ্ছে এই যে যে সমীকরণটা বের করছো, সেই সমীকরণের স্মল r এর মান কত বসাবা, যেই শর্তে সর্বোচ্চ হয়েছিল 4000 কিলোমিটার, সেটাই আমরা যেখানে বের করছি। এটা হলো জি ম্যাক্স হবে যদি যদি কি হয়, জি এর প্রথম ডিফারেন্সিয়েশনটা কত হয়, 0 হয়। সো এটাই ছিল এই প্রশ্নটা। তোমরা ভিডিওটা পজ করে বারবার এটা চেক করো, কনসেপ্টটা খুবই সুন্দর এবং এটা তোমাদের আশা করি সামনে হেল্প করবে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।